নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বাংলা থেকে সুকান্ত বাবু এবং শান্তনু ঠাকুর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়েছেন। তার মধ্যে সুকান্ত মজুমদার শিক্ষা এবং উত্তর পূর্ব রাজ্যগুলোর যে উন্নয়নের মন্ত্রক তার রাষ্ট্রমন্ত্রী হয়েছেন। সুকান্তবাবু শিক্ষিত ভদ্রলোক, হাড্ডাহাড্ডি লড়াই করে বালুরঘাট থেকে দ্বিতীয়বার জিতেছেন। আশা করব তার উপর যে দায়িত্ব বর্তেছে সেটা তিনি নিষ্ঠার সঙ্গে পালন করবেন এবং উত্তরবঙ্গ থেকে, বিশেষ করে বালুরঘাট থেকে একজন কেন্দ্রে মন্ত্রী হলেন। সমগ্র উত্তরবঙ্গবাসীর প্রত্যাশা কিন্তু সুকান্ত বাবুকে ঘিরে বাড়বে, এটা নিয়ে কিন্তু সন্দেহের কোনো অবকাশ নেই। শান্তনু ঠাকুর অনেকে বলছেন কোটায় মন্ত্রী হয়েছেন। মতুয়া অধ্যুষিত দুটো কেন্দ্রে বিজেপি জয়লাভ করেছে, তার পুরস্কার স্বরূপ ঠাকুর বাড়ির ছেলে শান্তনু ঠাকুরকে আরো একবার মন্ত্রী করা হয়েছে। মোদী সরকারের দ্বিতীয় পর্বে বাংলাতে চারজন প্রতিমন্ত্রী ছিলেন, কিন্তু কারোরই কোনো উল্লেখযোগ্য ভূমিকা ছিল না। সে সুভাষ সরকার বলুন, শান্তনু ঠাকুর বলুন, নিশীথ প্রামাণিক বলুন, জন বার্লা বলুন, কারোরই কিছু ছিল না। দেবশ্রী চৌধুরী, বাবুল সুপ্রিয় মন্ত্রী হয়েছিলেন, কিন্তু তারা কিছুই করতে পারেননি বলে তাদের মন্ত্রিত্ব খোয়া গিয়েছিল। মন্ত্রিত্ব চলে যাওয়ার দুঃখে বাবুল সুপ্রিয় আবার তৃণমূলে ফিরে এসেছেন। বাংলাতে 12 জন বিজেপি সাংসদ, 2 জন রাষ্ট্রমন্ত্রী। আর কেরালায় ত্রিশূরে একমাত্র বিজেপি জিতেছে। স্পেকটাকুলার ফল। সুরেশ গোপী অভিনেতা, খুব পপুলার অভিনেতা মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তিনি আগে রাজ্যসভার সদস্য ছিলেন, এবার তাকে কেন্দ্রীয় মন্ত্রী করা হয়েছে, সম্ভবত পর্যটন, পেট্রোলিয়াম। তিনি ক্যাবিনেটের আশা করেছিলেন, কিন্তু ক্যাবিনেট তার বড়তে জোটেনি। কিন্তু আরো একজনকে মন্ত্রী করা হয়েছে, তার নাম হচ্ছে জর্জ কুরিয়েন। তিনি কোনো সদনেরই সদস্য নন, রাজ্যসভা নন, লোকসভা নন, লোকসভাতে প্রতিদ্বন্দ্বিতা করেননি। তিনি কেরালায় বিজেপির সহসভাপতি, সংখ্যালঘু মোর্চার প্রধান, ন্যাশনাল মাইনরিটি কমিশনের একজন গুরুত্বপূর্ণ পদাধিকারী। প্রধানমন্ত্রী কেরলে গেলে মোদিজির হিন্দি বক্তব্য মালায়ালামে তর্জমা করে শোনাতেন, টকিং পয়েন্ট লিখে দিতেন প্রধানমন্ত্রীকে কেরল সম্পর্কে। কিন্তু খ্রিস্টান এই ভদ্রলোক বিজেপির প্রতিষ্ঠার সময় থেকেই কিন্তু বিজেপির সঙ্গে আছে। মানে 80 সালে বিজেপির প্রতিষ্ঠা, তখন এই কুরিয়েন হয়তো ছাত্র, এখন তার বয়স বোধ হয় 62, তখন 17-18 বছর বয়স তার, 17-18। সেই সময় থেকেই তিনি বিজেপিতে। বিজেপি সঙ্গের বিরুদ্ধে সংখ্যালঘুদের নিশানা করার অভিযোগ উঠেছে, সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার অভিযোগ উঠেছে, কিন্তু এই কুরিয়েন কখনো কিন্তু বিজেপির সঙ্গ ছেড়ে যাননি, এমনকি আলটপকা মন্তব্য পর্যন্ত করেননি যাতে বিজেপির নেতৃত্বের অসুবিধা হয়। নিজের সমাজের মধ্যেও কার্যত একঘর হয়ে পড়েছিলেন কুরিয়েন, কিন্তু তা সত্ত্বেও তিনি বিজেপির প্রতি তার আনুগত্য, আমি অবশ্যই বলবো এটা মতাদর্শগত আনুগত্য, সেখান থেকে এক চুলও সরে আসেননি। তাই পুরস্কার স্বরূপ তার এই কেন্দ্রীয় মন্ত্রিত্ব। দেখুন, কেরলে মুসলমান এবং খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষরা এলডিএফ এবং ইউডিএফ এর মধ্যে বিভক্ত। সেই জন্য বিজেপি অনেক খ্রিস্টান নেতাকে তাদের দলে টেনেছিল। একে অ্যান্টনির ছেলে অনিল অ্যান্টনি, আরো 2-1জনকে তারা টেনেছিল দলে। সাফল্য এসছে, ত্রিশূরে এসছে, তিরুঅনন্তপুরমে হাড্ডাহাড্ডির লড়াইয়ের মুখে ফেলেছিলেন তারা শশী থারুরকে। যদিও তামিল ভূমে বিজেপি
একেবারে নিদারুণ ব্যর্থ হয়েছে। কিন্তু বাম এবং কংগ্রেসের মধ্যে যে রাজনীতি চলে সেই রাজনীতির মাঝখান দিয়ে কেরলে বিজেপির আসন প্রাপ্তি এবং সেখান থেকে দুজন মন্ত্রী একটা বিষয়ের ইঙ্গিত করছে যে কেরল আগামী দিনে মোদী সরকারের বা বিজেপির অগ্রাধিকারের তালিকায় একেবারে শীর্ষে আছে। কারণ বিন্ধ্য পর্বতের দক্ষিণে এক্সপ্যান্ড বিজেপি করতে চাইছে মরিয়া হয়ে। কর্ণাটকে তাদের ফল যতটা খারাপ হওয়া আশঙ্কা ছিল হয়নি, বরঞ্চ কংগ্রেস সরকারে থাকার সুফল পায়নি। তেলেঙ্গানায় একেবারে সমানে সমানে লড়াই হয়েছে। অন্ধ্রপ্রদেশে তো টিডিপির সঙ্গে মিলে বিজেপি ক্ষমতায় এসছে, কিন্তু তামিল ভূমি তারা এবারও দাঁত ফোটাতে পারেনি। কিন্তু সব থেকে বিজেপির কাছে যেটা আনন্দের খবর যে ইউডিএফ এবং এলডিএফ এর মধ্যে প্রবেশ করে তারা ত্রিশূর আসনটি দখল করেছে। তাহলে বাংলা পেল মাত্র 2 জন প্রতিমন্ত্রী, আর কেরল একজন সাংসদ থাকতেও 2 জন প্রতিমন্ত্রী। তাই এই প্রশ্নটা উঠছে যে কেরলের গুরুত্ব কি বাংলার থেকে বেশি? আসলে দেখুন, আমি অশোক সেন তো কেন্দ্রে অনেকদিন মন্ত্রী ছিলেন, আমি অশোক সেন ওই পর্যায়ে যাচ্ছি না। প্রতাপচন্দ্র জনতা পিরিয়ডে শিক্ষামন্ত্রী ছিলেন, আমি 80 সাল থেকে আসছি, তখন আমার ছোটবেলা। দুজন বঙ্গ সন্তান ইন্দিরা মন্ত্রিসভায় দাপিয়ে বেরিয়েছেন, এবিএ গনি খান চৌধুরী আর প্রণব মুখোপাধ্যায়। প্রণব মুখোপাধ্যায় তখন লোকসভার সদস্য নয়, সম্ভবত গুজরাট থেকে রাজ্যসভায় আসতেন, আর বরকত সাহেব মালদা থেকে। মালদাতে ট্রেনের আলাদা ডিভিশন তৈরি করা, অনেক নতুন ট্রেন চালু করা, এবং কি কলকাতার মেট্রোর অগ্রগতির পিছনেও বরকত সাহেবের ভূমিকা অনস্বীকার্য, এবং প্রচুর ছেলে মেয়েকে তিনি চাকরি দিয়েছিলেন দলমত নির্বিশেষে। তাহলে ইন্দিরা গান্ধীর ওই 80 থেকে 84 কাল পর্বে দুজন হেভিওয়েট মন্ত্রী ছিলেন বাংলার কেন্দ্রীয় মন্ত্রিসভায়, অর্থ এবং রেল। রাজীব জমানায় বরকতের মন্ত্রিত্ব চলে যায়, প্রণববাবু কার্যত নির্বাসনে যান। তারপরে আসেন ভিপি সিং। ভিপি সিং এর মন্ত্রিসভায় বামেদের যোগদানের কোনো প্রশ্ন ছিল না, তারা যায়ওনি। 91 সালে নরসিংহ রাওয়ের মন্ত্রিসভায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিমন্ত্রী ছিলেন, প্রণবদা যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান ছিলেন। তারপরে গুজরাল দেবেগৌড়ার স্বল্প স্থায়িত্বের মন্ত্রিসভায় সিপিআই একবার যোগ দিয়েছিল, দুজন মন্ত্রী হয়েছিলেন। কৃষিমন্ত্রী হয়েছিলেন বিহারের মধুবনী থেকে জিততেন বা দারভাঙা চতুরানন্দ মিশ্র, আর আমাদের ইন্দ্রজিৎ গুপ্ত হয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ওই প্রথমবার কোনো বামপন্থী দল কেন্দ্রীয় মন্ত্রিসভায় যোগদান করেছে। তারপরে অটলজির মন্ত্রিসভাতে, মানে এনডিএর মন্ত্রিসভায় মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী ছিলেন। তারপরে এনডিএ থেকে তিনি বেরিয়ে যান, তারপরে আবার দপ্তরবিহীন মন্ত্রী হন, তারপরে কয়লা মন্ত্রী হন। অটলজির সময় অজিত পাঁজা বিদেশ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী ছিলেন। ইউপিএ 1-এ বাংলার প্রতিনিধিত্ব বলতেছিলেন প্রণব মুখোপাধ্যায়, প্রিয়রঞ্জন দাশমুন্সী। প্রণববাবু তখন প্রতিরক্ষা মন্ত্রী, প্রিয়রঞ্জন দাশমুন্সী জলসম্পদ এবং তথ্য সম্প্রচার এবং একই সঙ্গে বোধহয় সংসদীয় বিষয়ক মন্ত্রী। বামেদের 61 জন সদস্য ছিল। সোনিয়াজি, প্রণববাবু, মনমোহন সিং ফর্মুলা করেছিলেন যে 5 জন সাংসদ পিছু 1 জন ক্যাবিনেট মন্ত্রী। তাহলে অনেকগুলো ক্যাবিনেট বার্থ বামপন্থীরা পেতে পারত তারা যদি যোগদান করত। শেষ পর্যন্ত সোমনাথ চট্টোপাধ্যায়কে স্পিকার হিসাবে তারা পাঠাতে রাজি হয়, এবং তারপরের ঘটনা আপনারা জানেন। দ্বিতীয় ইউপিএতে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিনের রেলমন্ত্রী, তারপরে দীনেশ ত্রিবেদী, মুকুল রায় খুব অল্প সময়ের জন্য বেশ কয়েকজন প্রতিমন্ত্রী ছিলেন, কিন্তু সেই প্রতিমন্ত্রীদের তো খুব একটা কাজ ছিল না।
কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী কোনো ফাইল টাইল পাঠালে পরে তার মর্জি হলে তবেই তাদের কাজ থাকে। সেই জন্য মনমোহন সিং এর কাছে অনেক প্রতিমন্ত্রী অভিযোগ জানিয়েছিলেন যে তাদেরকে কোনো কাজই দেয় না ক্যাবিনেট মন্ত্রীরা, কিন্তু তারপরেও যে পরিস্থিতির বিশেষ বদল হয়েছিল বলে আমার জানা নেই। তাই মন্ত্রিত্বের ভাগ্য বাংলাতে খুব প্রসন্ন কোনো কালেই ছিল না। ওই তাও প্রণববাবু, প্রিয়রঞ্জন দাসমুন্সী, মমতা বন্দ্যোপাধ্যায় এরা বিভিন্ন সময় কেন্দ্রীয় মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ পদ দখল করেছেন, কিন্তু মোদি জমানায় প্রথম 10 বছর এবং তৃতীয় এনডিএ সরকারে বাংলা থেকে মন্ত্রী হয়েছে কিন্তু ওই রাষ্ট্রমন্ত্রী। বিরোধীরা বলছেন বাংলার মানুষ বিজেপিকে সমর্থন করছে, 18 সাংসদ দিয়েছে, এবার 12 দিয়েছে। এই মাগ্গি গন্ডার বাজারে 12 তো খুব একটা কম নয়। তাও বরাতে কোনো ক্যাবিনেট মন্ত্রী জোটেনি। তৃণমূল বলছে বিজেপি যে বাংলা বিরোধী, এটা তার সব থেকে বড় প্রমাণ। জানি না কোন লজিকে আমরা ক্যাবিনেট মন্ত্রক পেলাম না, বাংলার বিজেপি সাংসদদের একজনও ক্যাবিনেট মন্ত্রী হলেন না। ডক্টর সুকান্ত মজুমদারকে ক্যাবিনেট মন্ত্রী করাই যেত। উত্তরবঙ্গ বিজেপির সম্মান বাঁচিয়েছে। একজন ক্যাবিনেট মন্ত্রী করা হলে যে ম্যান্ডেট বাংলার মানুষ বিজেপির পক্ষে দিয়েছে, 2,35,00,000 ভোটার ভোট দিয়েছেন, প্রায় 39% মানুষের সমর্থন বিজেপি পেয়েছে, তারপরে শুধুমাত্র 2টো রাষ্ট্রমন্ত্রী, তাও ইন্ডিপেন্ডেন্ট চার্জ নয়, এটা আমার মনে হয় বাংলার জনগণ যে রায় দিয়েছে সেই রায়ের সঙ্গে মানানসই নয়। ক্ষোভ আছে, বিক্ষোভ আছে, বিজেপির অভ্যন্তরে আছে, এবং আমরা যারা সাধারণ মানুষ, যারা এক্সপেক্ট করেছি যে কেন্দ্রীয় মন্ত্রিসভায় বাংলার গুরুত্বপূর্ণ প্রতিনিধিত্ব থাকবে, তারা কিন্তু হতাশ। আমি জানি না বিজেপির রাজ্য নেতৃত্ব বাংলার মানুষের এই মনোভাব তাদের শীর্ষ নেতৃত্বকে জানিয়েছেন কিনা। বাংলার মানুষ 12 জন সাংসদকে পাঠিয়েছেন দিল্লিতে বিজেপির হয়ে। সুকান্ত বাবুর 2টো টার্ম হলো, তিনি কেন রাষ্ট্রমন্ত্রী থাকবেন? চিরাগ পাসওয়ানের কি অভিজ্ঞতা, তিনি ক্যাবিনেট মন্ত্রী হয়ে গেলেন? খুঁজলে এরকম অনেক কিছুই পাওয়া যায়। প্রশ্নের জবাব কিন্তু দিতে হবে বিজেপির নেতৃত্বকে। একটা আকর্ষণীয় খবর আপনারা নিশ্চয়ই শুনেছেন যে 4টে কেন্দ্রের উপনির্বাচনের দিন নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, কিন্তু নজরে রয়েছে মানিকতলা। সোমবার দিন নবান্নে মুখ্যমন্ত্রী অতীন ঘোষ, তারপরে কুণাল ঘোষ, পরেশ পাল প্রমুখদের ডেকেছিলেন, স্বপন সমাদ্দার প্রমুখদের ডেকেছিলেন। এই প্রতিবেদন যখন দেখবেন তখন হয়তো জেনে যাবেন যে এই মানিকতলা বিধানসভা কেন্দ্রের মধ্যে যে 7টা ওয়ার্ড আছে, 7টা ওয়ার্ডেরই কাউন্সিলর তৃণমূলের, তাদেরও মুখ্যমন্ত্রী নবান্নে ডেকেছেন। 2টো ওয়ার্ডে মানিকতলায় বিজেপি এগিয়ে গেছে লোকসভা ভোটের নিরিখে, আর 3,500-এর কাছাকাছি মার্জিনে তৃণমূল এই কেন্দ্রে এগিয়ে আছে। শ্রেয়া পাণ্ডে, সাধন পাণ্ডের মেয়ে, তার নাম প্রার্থী হিসাবে ঘোরাফেরা করছে, কিন্তু একটা খবর শোনা যাচ্ছে যে কোনো অবসরপ্রাপ্ত আমলা, যিনি মুখ্যমন্ত্রীর এখন পরামর্শদাতা, তাকে এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী করবে, পরবর্তীকালে তিনি রাজ্যের অর্থমন্ত্রী হতে পারেন। কানাঘুষো শোনা যাচ্ছে প্রাক্তন মুখ্য সচিব, বর্তমানে মুখ্যমন্ত্রীর অন্যতম উপদেষ্টা ডক্টর হরিকৃষ্ণ দ্বিবেদীর নাম। তাই হরিকৃষ্ণ দ্বিবেদী অরাজনৈতিক মানুষ, তিনি আমলা ছিলেন, অর্থনীতির কোনো একটা ব্রাঞ্চে ডক্টরেট পর্যন্ত করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন এরকম একজনকে তার অর্থমন্ত্রী করতে, তার কিন্তু কোনো পূর্ণ সময়ের অর্থমন্ত্রী নেই। অমিত মিত্রও কিন্তু ওই পেশাদার রাজনীতিক ছিলেন না, তিনি ফিকে সেক্রেটারি জেনারেল ছিলেন, সেখান থেকে মমতা মন্ত্রিসভায় আসেন। তাই অর্থমন্ত্রকের জায়গাটাকে পূরণ করার জন্য সম্ভবত, আমি কনফার্ম নই, হয়তো ডক্টর হরিকৃষ্ণ দ্বিবেদীকে
মমতা দাঁড় করাবেন, ডক্টর দ্বিবেদীও হয়তো তার সম্মতি দিয়েছেন অবশেষে। এবং তার মধ্যে একজন প্রার্থী যাতে কোনোভাবে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের মুখে না পড়েন, তার জয় যাতে বড় ব্যবধানে হয়, কোথাও যেন কোনো কাঁটা না বেঁধে, সেটা নিশ্চিত করার জন্যই বোধহয় মুখ্যমন্ত্রী উদ্যোগ নিয়েছেন। তাই সাধারণ একটা কেন্দ্রের উপনির্বাচনের জন্য এই রকমের তৎপরতা নজিরবিহীন। দেখা যাক কি হয়। এই যে কেন্দ্রীয় মন্ত্রিসভায় বাংলার বঞ্চনা, কেন দুজন শুধুমাত্র রাষ্ট্রমন্ত্রী নিয়ে আমাদের থেমে থাকতে হবে, এই নিয়ে কথা বলেছিলাম রাজ্য বিজেপির অন্যতম মুখপাত্র অধ্যাপক বিমল শঙ্কর নন্দর সঙ্গে। বিমলদা, কেরলে একমাত্র ত্রিশূর কেন্দ্রে বিজেপি জয়ী হয়েছে সুরেশ গোপী, সেখান থেকে দুজন কেন্দ্রীয় মন্ত্রিসভায়, একজন হচ্ছেন জর্জ কুরিয়েন আর একজন সুরেশ গোপী। আর বাংলা থেকে 12 জন সাংসদ, সেখানে দুজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। অর্থাৎ এই জিনিসটা তো সাধারণ মানুষ বিশ্বাসই করবেন যে কেরলের গুরুত্ব বাংলার বিজেপির থেকে বেশি। কারণ একটা ক্যাবিনেট মিনিস্টার এবারও হলো না, 2014 থেকে হয়নি। তাহলে যারা বলে আমরা সোনার বাংলা গড়ব, 12 জন সাংসদ থাকা সত্ত্বেও একটা ক্যাবিনেট মন্ত্রক দেয়া যায় না? কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, আমি যদি একটু পুরোনো দিনে ফিরে যাই, মানে অন্তত যতদিন থেকে রাজনীতি আমরা চর্চা করছি, ইন্দিরা গান্ধীর আমল থেকে প্রণব মুখার্জি বা বরকত গনি খান চৌধুরী ছাড়া ঠিক ক্যাবিনেট মন্ত্রী কারা হয়েছিলেন সেটা বোধহয় হাতে গুনে বলে দেওয়া যায়। খুব কম ক্ষেত্রেই তারা হয়েছেন। এমনকি প্রিয়রঞ্জন দাসমন্ত্রীর মতো লোকও বহুদিন ধরে মিনিস্টার অফ স্টেট ছিলেন, অজিত পাঁজার মতো লোকও মিনিস্টার অফ স্টেট ছিলেন, তাদের ক্যাবিনেট মন্ত্রী করা হয়নি। দ্বিতীয় কথা হচ্ছে, আজকে যারা কেন্দ্রের বঞ্চনা এই ক্যাবিনেট মন্ত্রীর সঙ্গে জুড়ে কথা বলছেন তাদের বলি যে তৃণমূল কংগ্রেস যখন ইউপিএ এর অংশীদার ছিল তখন মনমোহন সিং প্রধানমন্ত্রী হিসেবে নিজে অন্তত 2 থেকে 3টে ক্যাবিনেট দপ্তর দিতে চেয়েছিলেন, কিন্তু দেখা গেল যে একটা ছাড়া ক্যাবিনেট নেওয়াই হয়নি, প্রত্যেকটা ওই মিনিস্টার অফ স্টেট রেখে দেওয়া হয়েছিল। এবং ক্যাবিনেট মন্ত্রী থাকলে তাহলে নিশ্চয়ই সেক্ষেত্রে বাংলার অনেক উন্নতি হতে পারতো, তারা উন্নতি চায়নি। তাই এইভাবে এটাকে ব্যাখ্যা না করা ভালো। এটা নির্ভর করছে প্রধানমন্ত্রী সম্পূর্ণভাবে তিনি তার প্রেরোগেটিভ, কাকে কোন দপ্তর দেবেন, কাকে কোন র্যাঙ্কের মন্ত্রী করবেন। আর আমি মনে করি প্রতিমন্ত্রীদের কোনো কাজ থাকে না, আপনি যতই ব্যাখ্যা করতে চান এটা শাক দিয়ে মাছ টাকার সামিল। ক্যাবিনেট মন্ত্রী না পাওয়ার অর্থ হলো বাংলাকে বিজেপি গুরুত্ব দিচ্ছে না। না, দেখুন একটা কথা বলি, সেটা কেরল থেকে 2 জন প্রতিমন্ত্রী কি করে হয় যেখানে একজন মাত্র সাংসদ? তারাও তো কোনো কাজ করতে পারবে না, তাহলে তাদেরও তো কোনো কাজ থাকবে না। তাও একজন সাংসদ 2 জন কেন্দ্রীয় মন্ত্রী, এখানে 12 জন সাংসদ 2 জন প্রতিমন্ত্রী। না, এই লজিক যদি ধরি তাহলে কেরলে যে 2 জন তাদের তো কোনো কাজ থাকবে না, এতজন যে প্রতিমন্ত্রী হয়েছে তাদের কারো কোনো কাজ থাকবে না। তা প্রতিমন্ত্রী পোস্টটাকে রাখা হয়েছে কেন? তাই চাইলে অবশ্যই সুরেশ গোপী ইন্ডিপেন্ডেন্ট চার্জ আছে। আমি বলছি যে চাইলে কিন্তু কাজ করা যায়। আমরা দেখেছি তপন শিকদার, তিনি তো ইন্ডিপেন্ডেন্ট চার্জে ছিলেন না, তারপরেও কিন্তু তিনি যথেষ্ট পশ্চিমবাংলার জন্য করেছিলেন, অজিত পাঁজা করেছিলেন। ফলে মানে চেষ্টা করলে যে করা যায় না তা নয়। যাই হোক, তো আশা করব নিশ্চয়ই এখনো 9টা মন্ত্রী করার জায়গা রয়েছে। আগামী দিনে বাংলা থেকে আরো মন্ত্রী যাবে, এটুকু একজন বাঙালি হিসেবে আশা করতে পারি। ভবিষ্যতে ক্যাবিনেট আমরা পেতে পারি, এটুকু আশা করতে পারি। এবারে হয়নি, পরের বারে হতেই পারে, হয়তো আমরা অপেক্ষা করতে হবে আমাদের। না, এটা তো আপনি মানবেন, 12 জন সাংসদ বিজেপির জিতেছে এই রাজ্য থেকে। হ্যাঁ, 18 থেকে কমেছে, 7.5 লক্ষ অতিরিক্ত ভোট পেয়েছে। বাংলার মানুষের আশা আকাঙ্ক্ষা থাকতেই পারে এমন কোন মন্ত্রক, পূর্ণমন্ত্রী এখানকার কেউ পাবেন, ধরুন রেল, গ্রামোন্নয়ন, এই সমস্ত যেগুলো ডাইরেক্টলি পিপলের সঙ্গে যুক্ত। বারবার করে এই জিনিসটা আমরা দেখছি যে বিহার, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড সব পাচ্ছে, আর এখানে ভাগ্যে জুটছে মিনিস্টার অফ স্টেট।
দেখুন, আমি এটা তো এটাকে মনে করি, সাধারণ মানুষ হিসাবে আপনি মুখপাত্র হিসাবে আপনার দলকে ডিফেন্ড করতে পারেন, কিন্তু এটা শাক দিয়ে মাছ ডাকার প্রয়াস ছাড়া কিছু নয়। না, আমি সেটা মনে করি না। তার কারণ হচ্ছে, দেখুন, কাজ করতে চাইলে একটা কথা আছে, ফলেন পরিচয়তে। আমি আশা করব যে দুজন প্রতিমন্ত্রী হয়েছেন তারা অবশ্যই কাজ করবেন এবং পশ্চিমবাংলার মানুষের জন্য তারা করবেন। তাই ক্যাবিনেট মন্ত্রী হোক বা না হোক, নিশ্চয়ই আমরা আশা করবো আগামী দিনে আমরা ক্যাবিনেট পাবো। কিন্তু তারা যে বাংলার জন্য কাজ করবেন, প্রচুর প্রকল্প আনবেন, উন্নয়নের জন্য কাজ করবেন, এটুকু এ ব্যাপারে আমি নিশ্চিত। সুতরাং ক্যাবিনেট কি মিনিস্টার অফ স্টেট সেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ নয়, পশ্চিমবাংলার জন্য কাজ করা হচ্ছে কিনা আমার কাছে সেটাই গুরুত্বপূর্ণ। শান্তনু ঠাকুর আগের বারও মন্ত্রী ছিলেন, উনি কি কাজটি করেছেন? মতুয়া সম্প্রদায়ের মানুষরা বিজেপিকে সমর্থন করেছেন, তার বিনিময়ে তাকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে। কাজটা কি করেছে আপনি বলুন তো শান্তনু ঠাকুর উন্নয়নের জন্য? শান্তনু ঠাকুর কিন্তু এখানে জাহাজ দপ্তরের মন্ত্রী হিসেবে বন্দরের উন্নয়ন বা অন্যান্য ক্ষেত্রে যথেষ্ট কাজ করেছেন। তিনি সেগুলো বলেওছেন, একাধিক জায়গায় তার যে বক্তব্যও রেখেছেন কি কি কাজ করেছেন। ফলে কাজ করেননি সেটা বলা যাবে না, নিশ্চয়ই কাজ করেছেন। এবং আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তিনি মন্ত্রী হয়েছেন, তিনি একজন অত্যন্ত শিক্ষিত সজ্জন মানুষ। শান্তনু ঠাকুরও তাই। আশা করব দুজনে মিলে পশ্চিমবাংলার উন্নয়নকে আর একটা নতুন জায়গায় নিয়ে যাবেন, এটুকু আশা করতে পারি। না না, কিভাবে নিয়ে যাবেন? রোড ম্যাপটা কই? মিনিস্টার অফ স্টেট, তাও যদি ইন্ডিপেন্ডেন্ট চার্জ হতো তাহলে বুঝতাম, ঠিক আছে। আমার অভিজ্ঞতা নেই, বারবার একটা জিনিস বলা হচ্ছে যে পূর্ব অভিজ্ঞতা নেই, প্রশাসনে পূর্ব অভিজ্ঞতা নেই। তা এটা কি কোন রকম একটা যুক্তি হতে পারে? ধরুন অভিজিৎ বাবু কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন, তার তো অভিজ্ঞতা আছে, তাকে তো অন্তত ক্যাবিনেট মন্ত্রী করা যেত। এটা যদি আগামী দিনে আপনি বিজেপির কথা বলছেন, আমি মানুষের কথা বলছি। মানুষ এত সমর্থন দিয়েছে, মানুষের এক্সপেকটেশন থাকতেই পারে যে একজন ক্যাবিনেট মন্ত্রী এমন একটা দপ্তরের যাতে মানুষের কাজ করার সুযোগ হয়। মমতা রেল প্রকল্প অনেক করেছিলেন, দুবার মন্ত্রী ছিলেন। প্রণবদা যখন অর্থমন্ত্রী ছিলেন, অনুন্নত এলাকা উন্নয়ন তহবিলে ৮,৭৫০ কোটি টাকা বরাদ্দ করেছিলেন। তো বাংলা তো ইউপিএ জমানাতে পেয়েছে, বাজপেয়ীদের জমানায় পেয়েছে, পূর্ণমন্ত্রী পেয়েছে, গুরুত্বপূর্ণ। আর এখানে চাঁদ সওদাগরের মনসা পুজো করার মতো প্রতিমন্ত্রী পদ দিয়ে তো ছেলে বোলানো গল্প হয়ে যাচ্ছে বিমলদা। আচ্ছা, একটা কথা বলি। আচ্ছা, ধরা যাক বাংলা থেকে একজনকে পররাষ্ট্রমন্ত্রী করা হলো, তিনি বাংলার উন্নয়নে কি কাজ করবেন? তার কাজ তো বিদেশ নীতি নির্ধারণ করা এবং বিদেশ ঘুরে বেরিয়ে ভারত অন্য দেশের সঙ্গে সম্পর্ক নির্ধারণ করা। ধরা যাক বাংলা থেকে একজনকে পররাষ্ট্রমন্ত্রী করা হলো প্রণব মুখার্জি। এ রাজ্য থেকে সবথেকে বড় উপকারটা হতো বাংলা থেকে পররাষ্ট্রমন্ত্রী হলে ভারত বাংলাদেশের মধ্যে তিস্তার জল বন্টন নিয়ে যারা কিউসেক সর্বস্ব পাটিগণিতকে ভরসা রাখছেন, সেই দীর্ঘদিনের অচল অবস্থা কাটানোর একটা দিশা দেখা যেত। কারণ একজন বাঙালি পররাষ্ট্রমন্ত্রী হলে বাংলাদেশ সম্পর্কে তার ধারণা অন্য অনেকের থেকে ভালো হতো বলে আমি অন্তত ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। কি বলবেন? সে তো মাননীয় প্রধানমন্ত্রী নিজেই করতে পারেন। এক, দুই, প্রণব মুখার্জি একসময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তখন এই সমস্যাগুলো মেটেনি কেন? সুতরাং এইভাবে ব্যাখ্যা করা যাবে না। কিন্তু এখন উন্নয়নের বিষয়গুলো সার্বিকভাবে কেন্দ্রীয় মন্ত্রিসভা বিচার বিবেচনা করে। আমাদের পূর্বোদয় নীতি, পূবে তাকাও নীতি, অ্যাক্ট ইস্ট পলিসি, এগুলো প্রত্যেকটাই মাননীয় প্রধানমন্ত্রী গ্রহণ করছেন এবং পূর্ব বা নর্থ ইস্টে বিনিয়োগের জন্য তিনিও যথেষ্ট আগ্রহী। এখানে যদি রাজ্য সরকার রাজনীতি করে সেক্ষেত্রে তো কিছু করার থাকে না। আমি আবার বলছি যে আই এম ভেরি সরি টু সে, আপনি যেটা বলছেন ছেলে বুলানো কথা। পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিকে 2,45,00,000 মানুষের সমর্থন পেয়েছে। এবার 12 জন সাংসদ পেয়েছে, ইটস নট আ ম্যাটার অফ জোক। মহারাষ্ট্রেও 12 জন সাংসদ পেয়েছে, বিহারেও 12 জন সাংসদ। সেখান থেকে ক্যাবিনেট মন্ত্রী হবে আর পশ্চিমবঙ্গে থেকে শুধু প্রতিমন্ত্রী পদ জুটবে, এটা কতদিন বাংলার মানুষ মানবে? না, আমি আশা করব নিশ্চয়ই ভবিষ্যতে আমরা ক্যাবিনেট পদ পাবো, সেটা নিয়ে আমাদের নিশ্চয়ই ভরসা রাখা উচিত। কিন্তু ওই উন্নয়নের সঙ্গে ক্যাবিনেটের
প্রাপ্তিকে আপনি গোলাবেন না, কারণ ক্যাবিনেট প্রাপ্তি নিশ্চয়ই একটা মানে মানে সম্প্রদায়, বাঙালি সম্প্রদায়ের অংশ হিসেবে আমার একটা নিশ্চয়ই আনন্দের ব্যাপার থাকবে, কিন্তু আমি তাকে উন্নয়নের সঙ্গে যুক্ত করতে রাজি নই, কারণ এগুলো উন্নয়নের সঙ্গে যুক্ত একেবারেই নয়। অবশ্যই বরকত গণিকান চৌধুরী রেলমন্ত্রী ছিলেন বলেই মালদার এই উন্নয়নটা হতে পেরেছিল। আপনি কি বলছেন বিমলদা? একদম ঠিকই, কিন্তু সেই ধরনের কাজগুলো এখন আর করা যায় না। এখন পরিষ্কার একটা সার্বিক দৃষ্টিভঙ্গি নেওয়া হয়েছে, কোনো একটা রাজ্যকে ঢেলে দেবো এবং বাকিগুলো উপকার হবে না, এটা গোটা ভারতবর্ষের মানুষ মেনে নিচ্ছে না বলেই একসময় বিহারে তো রেল নিয়ে প্রচুর কাজ হয়েছে, কিন্তু এখন কি করা সম্ভব হয় নাকি? সম্ভব হয় না। ফলে একটা অন্য দৃষ্টিকোণ থেকে এখন কেন্দ্রীয় মন্ত্রিসভা চলছে, তাই ওই ক্যাবিনেট বা পেলে নিশ্চয়ই বাঙালি হিসেবে আনন্দ হতো, সেটা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, কিন্তু আমি তার সঙ্গে উন্নয়নকে জুড়ে দেওয়াটার সঙ্গে একমত নই একেবারেই। তাহলে কেরল থেকে কোন অঙ্কে দুজন মন্ত্রী হয়? তারাও তো রাজ্যমন্ত্রী, একজন ইন্ডিপেন্ডেন্ট চার্জ। হ্যাঁ সেটা হতে পারে, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট চার্জ না হলেও চাইলে উন্নতি করা যায়, এতে অসুবিধা কিচ্ছু নেই। না, এক সাংসদ দুই মন্ত্রী কি করে হয়? জর্জ কুরিয়েন কোন সভারই সদস্য নন। ওনাকে নিশ্চয়ই রাজ্যসভায় নিয়ে যাবে, আমি জানি না কুরিয়েন রাজ্যসভার সদস্য কিনা। কোন সভারই সদস্য নয় বিমলদা। আগামী দিনে রাজ্যসভায় নিয়ে যাবার হয়তো পরিকল্পনা আছে। যাই হোক, বাঙালি হিসেবে আশা করব আমরা একটা ক্যাবিনেট পাবো, বা আগামী দিনে নিশ্চয়ই আরো গুরুত্বপূর্ণ দপ্তর বাংলার ইয়েতে আসবে, এটুকু আশা করতে পারি। থ্যাংক ইউ, ধন্যবাদ। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.